জ্যোতিষ কোনো রঙিন চশমা নয়। হে ঈশ্বর, আমায় অমরত্ব দাও। তাই সাদা চোখে সত্যিকে দেখতে শিখুন। যুক্তিতে মুক্তি চাইলে তবেই আপনি স্বাগত বিজ্ঞান ভিত্তিক জ্যোতিষ গণনার এই অনুষ্ঠানে। স্যার সুমন্ত জি চৌধুরী। নমস্কার। দ্য পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি সুমন্ত জি চৌধুরী আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আবার একটি নতুন অনলাইন প্রেডিকশন নিয়ে আপনাদের সামনে উপস্থিত। একজন জাতিকার প্রেডিকশন। তার মা এবং এই জাতিকাটি আমায় হোয়াটসঅ্যাপে বলেছেন, কাঁদতে কাঁদতে বলেছেন, হাউতাশ করতে করতে বলেছেন যে এই জাতিকার বিবাহিত জীবন মারাত্মক নেগেটিভ সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। জাতিকাটি আমায় হোয়াটসঅ্যাপে জানিয়েছে যে শ্বশুর বাড়িতে, যদিও আমি শ্বশুর বাড়ি কথাটা একদম পছন্দ করি না, বিবাহের পর সেটাই তার নিজের বাড়ি, যাই হোক, তবুও শ্বশুর বাড়িতে মেন্টাল টর্চারের শিকার হচ্ছে এই মেয়েটি। এই মেয়েটির এখন এমন অবস্থা যে প্রতিনিয়ত প্রতিদিন সে দুর্ভোগের মধ্যে দিয়ে যাচ্ছে, যন্ত্রণার মধ্যে দিয়ে যাচ্ছে, মানসিক কষ্টের মধ্যে দিয়ে যাচ্ছে। স্যার, আপনি আমাকে বাঁচান। মনে রাখা দরকার যে আমার জীবনে আমি কিভাবে চলছি, আমার জীবনটাকে আমি কিভাবে দেখছি, আমি যে অবস্থানে রয়েছি, আমি একটি মেয়ে, সেই মেয়েটির অবস্থান আর আমি একজন বৌমা, তার অবস্থান সম্পূর্ণ আলাদা হয়। এটা আপনারা নিশ্চয়ই মেনে নেবেন। প্রত্যেকটি ক্ষেত্রেই কিন্তু তাই। আমি বাড়িতে এমনি বাড়ির একজন সদস্য, দেখা গেল একটা কোম্পানির আমি উচ্চ পদে রয়েছি, যখন চলে গেলাম সেই অবস্থান আলাদা। আমাদের জীবনে ব্যক্তিগত এবং প্রফেশনাল জায়গায় আমাদের অবস্থান চিহ্নিত করে আমাদের দায় দায়িত্বকে, এবং কিভাবে সেটাকে মেনটেন করব, কিভাবে সেটাকে ইমপ্লিমেন্ট করব, কিভাবে সেটাকে মেনে নিয়ে চলবো, সেটা সম্পূর্ণ আমার উপর নির্ভর করে। আমি যখন প্রেডিকশন করব তখন এই নিয়ে অবশ্যই আমি বলবো, কিন্তু এই হচ্ছে মূল ব্যাপার। ভেরি নাইস। বিবাহিত জীবন মারাত্মক খারাপ, মেন্টাল টর্চারের শিকার হচ্ছে এই মেয়েটি। ভেরি নাইস। এবং এমন অবস্থা যে প্রায় জীবন মৃত্যু, মানে প্রতিদিন বেঁচে আছি অথচ মৃত্যুতুল্য কষ্ট পাচ্ছি। সত্যি শুনে খুব কষ্ট লেগেছিল যতক্ষণ না আমি ক্যালকুলেশনটা করেছিলাম। প্রেডিকশনটি শুরু করার আগে ছোট্ট বিজ্ঞপ্তি, 9903136903 আমার হোয়াটসঅ্যাপ নাম্বার। প্রফেশনালি কেউ যদি আমাকে দিয়ে প্রেডিকশন করাতে চান তাহলে সর্বপ্রথম আপনাদের ডিটেইলস, অর্থাৎ ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ আমার হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবেন। তারপর আমি বললে তবেই আমার ফিজটা ডিপোজিট করবেন। মনে রাখবেন, ফ্রিতে আমি কারোর প্রেডিকশন করি না। ফিজ ডিপোজিট করা হয়ে যাবার পর আপনাদের যা যা কোশ্চেন বা কোয়ারিজ আছে, এভরিথিং আমার হোয়াটসঅ্যাপ নাম্বার 9903136903 তে পাঠিয়ে দেবেন। আমি যদি খুব ব্যস্ত না থাকি বা যেই স্থানে রয়েছি সেই স্থানে যদি নেট কানেকশনের অভাব, এই সিচুয়েশন ক্রিয়েট না হয়, তাহলে 48 ঘন্টার মধ্যে প্রেডিকশন করে পরিপূর্ণ গোপনীয়তার সাথে সেটাকে আমি ইউটিউবে পাবলিশ করব, এবং তার লিঙ্কটি যেই হোয়াটসঅ্যাপ থেকে আমাকে প্রেডিকশন করতে বলা হয়েছে সেই হোয়াটসঅ্যাপে আমি পাঠিয়ে দেব। যদি মনে হয় প্রেডিকশনটি মূল্যবান, যদি মনে হয়, তাহলে অবশ্যই সেটাকে সেভ বা ডাউনলোড করে নেবেন। কেননা যদি আপনাদের মনে হয় যে প্রেডিকশনটি মূল্যবান, সেটাকে সুরক্ষিত বা সংরক্ষিত করার দায়িত্ব পরিপূর্ণভাবে আপনাদের। প্রথমেই একটা অনুরোধ, আপনাদের যাদের যাদের শরীর কেন্দ্রিক শারীরিকগত কোনো প্রবলেম রয়েছে, কখনো কোনোভাবে কষ্ট করে আমার চেম্বারে আসার দরকার নেই। আমাকে দিয়ে অনলাইনে প্রেডিকশন তো করাবেনই না, এটা কিন্তু আমার নির্দেশ রইল, আদেশও বলতে পারেন। আমাকে একজন হোয়াটসঅ্যাপের মধ্যে দিয়ে প্রশ্ন করেছেন যে আপনি তো বলেন, আমার এখানে সেই মোবাইলটি নেই, প্রশ্নটি আমার মনে আছে, আমি সেই প্রশ্নটি বলছি যে আপনি তো বারবার ধরে বলেন, আপনি বহুদিন যাবৎ বলেন যে রোগ হলে সাদা পোশাকের ভগবানের কাছে যেতে হবে। তাহলে কেউ যখন আপনার চেম্বারে বুকিং করছেন
দেখো, চেম্বারে যখন বুকিং করে তখন কিন্তু জানা যায় না সে রোগ সংক্রান্ত ব্যাপারে আসছে না আসছে, কোনো কিছু জানা যায় না। আমি চেম্বার বুকিং চাই, এটাই কিন্তু সে বলে। যাই হোক, তারপরে তিনি যখন চেম্বারে আসছেন তখন তাকে আপনি চেম্বারে ঢোকার পারমিশন দেন কেন, বা আপনি চেম্বারে তার প্রেডিকশনও করেন কেন, বা অনেক ক্ষেত্রে দেখা যায় আপনি রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাইও করেন, এটা কিন্তু লক্ষ্য করা যায়। কেন করেন? আপনি যখন মন থেকে মেনে নেন না যে কোন রোগ আপনি সারাতে পারেন না, তার জন্য সাদা পোশাকের ভগবান আছে আপনি যখন বলেছেন, তাহলে তাদেরকে আপনি কেন চেম্বারে প্রবেশ করতে বলেন, চেম্বারে কেন প্রেডিকশন করেন, কেন কখনো কখনো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করেন? ঠিক কথা, খুব সুন্দর প্রশ্ন, খুব 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 যুক্তিসঙ্গত প্রশ্ন। এখন কেউ বলল, মনে করো সুমন্ত বাবু বললেন যে আমি স্যারের চেম্বারে যেতে চাই, বুকিং সিস্টেমটা বলুন। আমার অফিস থেকে বুকিং সিস্টেমটা বলে দেওয়া হলো এবং তিনি তার নিজের নাম নথিভুক্ত করলেন বা তার স্ত্রী বা তার সন্তান নামটা নথিভুক্ত করলো এবং যথাদিনে যথা সময় তিনি আমার চেম্বারে উপস্থিত হলেন এবং যখন ডাক এলো তিনি আমার চেম্বারে প্রবেশ করলেন। তিনি যখন আমার চেম্বারে প্রবেশ করছেন তার আগে তিনি কিন্তু অসুস্থ, যেটা আমি জানতাম না। আমার জানার বাইরে যেটা, সেটা হচ্ছে তিনি মারাত্মক অসুস্থ। কখনো কখনো ডাক্তারও বলে দিয়েছে হয়তো যে আর বাঁচবে না, বা মারাত্মক অসুস্থ, ভয়ঙ্কর অসুস্থ। এবং যখন তিনি আমার চেম্বারে আসছেন, মানে দরজা খুলছেন আর চেম্বারে কিন্তু চলে আসছেন না, রাস্তায় দেখেছো কি অবস্থা, বাস, টোটো, অটো, হ্যান ত্যান অনেক কিছুকে পার করে তিনি আমার চেম্বারে আসছেন। যখন চেম্বারে আসছেন তখন তিনি কিন্তু মাইন্ডসেট করে আসছেন যে এমন একজনের কাছে যাচ্ছি যার কাছে গেলেই কিন্তু আমি সুস্থ হয়ে যাব। আমাদের জীবনে মন কিন্তু মারাত্মক একটা ফ্যাক্টর, এটাকে অস্বীকার করার কোনো জায়গা নেই। মন যখন তোমার ভালো থাকবে সবকিছু ভালো থাকে, আর মন যখন তোমার খারাপ থাকে তখন সবকিছু আস্তে আস্তে খারাপ হতে হতে নিকৃষ্ট হয়ে যায়, এটা নিশ্চয়ই তুমি মানবে। এখন কেউ যখন একদম মৃত্যুতুল্য কষ্ট পাচ্ছে বা মারাত্মক সিচুয়েশন খারাপ, তা না হলে তিনি বা সে আমার চেম্বারে কখনো আসবেই না। যখন তিনি আমার চেম্বারে আসছেন, আমি যখনই তার সামনে এসে বসলেন এবং যখনই ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ বা চোখের কর্নিয়া দ্বারা ক্যালকুলেশন করে দেখলাম যে তার কিন্তু একদম মারাত্মক মৃত্যুর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আমি বললাম শুনুন আপনার কিন্তু মৃত্যুর জায়গাটা লক্ষ্য করা যাচ্ছে, আপনি চলে যান, আমি কিচ্ছু করতে পারবো না। আমার কাছে যারা এই সিচুয়েশনে আসেন বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু তারা মানুষ মারাত্মক ভাবে ডিক্রিস অবস্থাতেই আসেন, প্রায় 199.9%, 0.1%ও নয় বা 1%ও নয়, 100%ই বলা যেতে পারে। তখন আমি যদি তাদেরকে বলে দিই যে শোনো আমি কিচ্ছু করতে পারবো না, তোমার তো মৃত্যু অনিবার্য, তুমি এই চেম্বার থেকে চলে যাও, আমি আজকের দিনে গ্যারেন্টি দিয়ে বলতে পারি ওই বাড়ি পর্যন্ত তিনি আর পৌঁছবেন না, তিনি কিন্তু ওই চেম্বারের বাইরে গিয়েই পড়ে যাবেন, চেম্বারের বাইরে গিয়েই ধরাশায়ী হয়ে যাবেন। আমি প্রথমেই কি বলি, কেননা একজন অ্যাস্ট্রোলজার, সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার তো অনেক দূরের ব্যাপার, একজন অ্যাস্ট্রোলজার হতে গেলেও কিন্তু সর্বপ্রথম মনটাকে জাজ করা ভীষণ প্রয়োজন। তার মন, তার সিচুয়েশনটাকে মাইন্ড রিডিং যদি তুমি করতে না পারো তাহলে কোনোদিন তুমি অ্যাস্ট্রোলজার হতে পারবে না। আমি যখনই তাকে ক্যালকুলেশনের মধ্যে দিয়ে দেখা যাচ্ছে একদম মৃত্যুর জায়গা, যখনই তাকে বলবো যে শোনো সব ঠিক আছে, তুমি তো সুস্থ হয়ে উঠবে, কেননা তিনি কিন্তু চেম্বার ফিস দিয়েই আমার চেম্বারে এসেছেন, চেম্বার ফিস না দিয়ে ফ্রিতে তিনি আসেননি। এবার যখনই আমি তাকে বলছি কোন ব্যাপার নয়, তুমি সুস্থ হয়ে উঠবে, সঙ্গে সঙ্গে তার বডি ল্যাঙ্গুয়েজ চেঞ্জ হয়ে যায়। এমন মানুষ আমার কাছে এসেছে যারা হাঁটতে পারছে না, অথচ যখনই আমি বললাম তারপরে সে নিজে কিন্তু মাটিতে বসে আমাকে প্রণাম করে হাঁটতে হাঁটতে সেই চেম্বার থেকে কিন্তু বেরিয়ে গেছে। সেক্ষেত্রে কোনো মতে কিন্তু আমি বলতে পারি না শোনো তুমি কিন্তু মারা যাবে, কখনো বলা যায় না, বা শোনো মারাত্মক সিচুয়েশন কিন্তু তোমার খারাপ, কখনো কিন্তু বলা যায় না। ভালো মতন চিন্তা করবে, কখনো যদি বলি সেই মুহূর্তে সে শেষ হয়ে যাবে, কেননা তার কিন্তু ওই যে বলতে বা সলতের শেষ যে ওই আগুনটা জ্বলছে সেটা কিন্তু আমার মুখ দিয়ে সে কি শুনতে চাইছে। হয়তো সেই মুহূর্তে আমি যে কথাটা বলছি প্রেডিকশনের সাথে মেলে না,
কিন্তু তাকে সুস্থ করার জন্য বা সেই মুহূর্তে ফাইডব্যাক বা ফিডব্যাকের জন্য আমাকে ওই কথাটা বলতেই হবে। বা কোন মানুষ মনে করো মারাত্মক হট সিচুয়েশনে রয়েছে, তুমি তো মারাত্মক হট সিচুয়েশনে রয়েছো, শেষ হয়ে গেলে তুমি, কখনো আমি বলতে পারি না যে বলে সে ধান্দাবাজ, যে বলে সে মাইন্ড রিডিং জানে না, সে অ্যাস্ট্রোলজারই নয়। তাহলে তাকে কিন্তু ওই সিচুয়েশনটাকে হ্যান্ডেল করার জন্য অবশ্যই এখান থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। এবং পরিষ্কার দেখতে পাচ্ছি সেই থ্রোয়িংটাই এমন হবে, আমি অবশ্যই দেখতে পাচ্ছি এখান থেকে অবশ্যই তুমি বেরিয়ে আসতে পারবে। আমি কিন্তু দেখতে পাচ্ছি তার মারাত্মক সিচুয়েশন খারাপ, আজ জুটেছে কাল কি হবে, কালের ঘরে শনি, কিন্তু তবুও তাকে কিন্তু বলতে হয়। এই জন্যই কিন্তু একজন অ্যাস্ট্রোলজার, প্রপার অ্যাস্ট্রোলজার, গুরু, টিচার, পথপ্রদর্শক, যেই বাচ্চা ছেলেটা, ছাত্র বা ছাত্রী পড়াশোনা করছে না, কিচ্ছু করছে না, আমি দেখতে পাচ্ছি তার রেজাল্ট মারাত্মক খারাপ হবে, কিন্তু তখন তাকে কিন্তু কি করতে হবে, তখন তাকে বলতে হবে তোমার দারুণ ছক রয়েছে, পড়াশোনায় দুর্দান্ত হবে, শুধু তুমি আমার কথা শুনে চলো। তোমার কিন্তু পড়াশোনার জায়গাটা মারাত্মক ভাবে আছে, বা দেখা যায় বাড়িতে গালমন্দ দিচ্ছে, তাকে কিন্তু বলতে হয় দারুণ ছেলে তুমি, কোনো অসুবিধার কিচ্ছু নেই, তুমি শুধু আমার কথা শুনে চলবে। মানে তার ওই জায়গা থেকে তাকে বেরিয়ে আনতে হবে এবং তার মনের মধ্যে সেই কনফিডেন্স গেইন করতে হবে যে না, আমি পুরোটা খারাপ হয়ে যাইনি, বা না, আমি একদম মরে যাইনি, আমার সব আশা শেষ হয়ে যায়নি। পজিটিভ ইনফ্লুয়েন্স যদি আমার সামনের মানুষকে তুমি ইনজেক্ট না করো, তার কারণ বিশেষ করে আমার চেম্বারে যারা আসে, আমি জানি প্রায় 100% তারা অন্যান্য চেম্বারে হাত ঘুরে নানান অর্থ খরচ করে, বা দেখা গেল ডাক্তারের কাছে গিয়ে একদম ডাক্তার বলে যে দূর চলে যান, এখানে আপনার দ্বারা কোনো কিছু হবে না, তখন আমি কখনো নেগেটিভ ইনফ্লুয়েন্স তাদের মধ্যে কিন্তু ক্রিয়েট করতে পারি না। ফার্স্ট। সেকেন্ড কথা, যারা আমার কাছে আসেন এবং যাদেরকে আমি দেখি যে এদেরকে কোনো মতে বাঁচানো সম্ভব নয়, এবার আমি বললাম ঠিক আছে তোমার কিন্তু সবকিছু ঠিক আছে, তুমি চলে যাও, তখনই উনি কিন্তু মানে সন্দেহ করবে আমার তো কোনো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই হলো না, মানুষের মন, তাহলে আমার তো কোনো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই হলো না, তার মানে কি, তার মানে আমার কি আর কোনো নতুন ওষুধ নেই? কেননা তারা কিন্তু আসেই স্যার এমন কিছু রেমিডি দেবে আমি বেঁচে যাব, ভালো হয়ে যাব। তখন আমি কি করি, তখন কিন্তু আমি বলি তোমার রেমিডি কস্ট এত, যেটা সত্যি সত্যি ছক দ্বারা দেখা যায় সেটা, কিন্তু তুমি এখন আমাকে নমিনাল একটা যে কোনো কিছু 500 টাকা হতে পারে, 200 টাকা হতে পারে, 1000 টাকা হতে পারে, 1500 টাকা হতে পারে, তুমি এখন দিয়ে যাও, নিয়ে তারপর তুমি রেমিডিটা নিয়ে অ্যাপ্লাই করো। তারপর যদি তুমি আস্তে আস্তে যখন তুমি যদি নয় যখন তুমি সুস্থ হয়ে উঠবে তখন বাদ বাকি ফিসটা দেবে। প্রত্যেককে কিন্তু আমি এই কথাটা বলি, যাদের একদম ফিনিশড অবস্থা, যাদেরকে আর কখনো সার্ভাইভ করা যাবে না, তখন কি হয়, তাদের মনের মধ্যে একটা কিন্তু জিনিস সৃষ্টি হয় যে স্যার আমাকে হেল্প করছেন, আসলে কিন্তু রেমিডিটা আছে এবং রেমিডি কস্ট কিন্তু ভালো, কিন্তু স্যার আমাকে হেল্প করছেন। এবং একদম আজকের দিনে এই স্টুডিওতে বসে আমি সত্যি কথা বলছি, তাদের রেমিডিটা আমি নিয়েও আসি। রেমিডিটা নিয়ে আসার পর অনেকের ক্ষেত্রে কি হয়, রেমিডিটা অ্যাপ্লাই করে, একটা দুর্মূল্য রেমিডি সেটা 500 টাকায় আমি দিয়ে দিই, হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি এক্সাম্পল রয়েছে। কেমন এই যে রেমিডিটা আমি যখন দিয়ে দিলাম, দিয়ে দেওয়ার পর সে যখন বাড়িতে গেল 500 টাকাই সে খরচা করেছে, কিন্তু এই রেমিডিটা অ্যাপ্লাই করলে আমি সুস্থ থাকবো, সে কিন্তু এই যে চোখ হয়ে যাচ্ছে সেখান থেকে সে কিন্তু বেরিয়ে আসে। তারপর বাঁচলো মূল্য পরের ব্যাপার, আমি কখনো তুমি মরবে এবার সে আস্তে আস্তে মরতে শুরু করলো, এটা কখনো একজন পজিটিভ মানুষ হিসেবে এটাকে আমি মেনে নিতে পারি না। তার কাছ থেকে 500 টাকা নিয়ে তার রেমিডিটা আমি দিলাম, আমি জানি রেমিডিটা আলটিমেট ফ্রুটফুল রেজাল্ট করবে না, কেননা ডাক্তারের কাছে যাবে, ডাক্তারও কিন্তু বলে দিয়েছে না আশা শেষ, আপনি এখানে আর আসবেন না, সম্ভব নয়। কটা এক্সাম্পল চাই তোমার। এইবার কি হয়, তুমি যেটা বলছো একদম ঠিক, কারোর দেখা গেল একদম মরে যাবে, মারাত্মক নেগেটিভ ইনফ্লুয়েন্স তা নয়, অনেকের আছে রোগ হয়েছে এবং গ্রহগত জায়গা থেকে দেখা যাচ্ছে ভুল ট্রিটমেন্ট হচ্ছে, বা গ্রহগত জায়গা থেকে দেখা যাচ্ছে যে ওষুধটা, মেডিসিনটা কার্যকারী ভূমিকা গ্রহণ করছে না। মঙ্গল, কেতু এবং বৃহস্পতির অবস্থান হলে এটা হয়, এটা যে কোনো একজন অ্যাস্ট্রোলজার জানে। তখন ওই জায়গাটাকে হিট করে কিন্তু আমি রেমিডিটা দিলাম, এবং রেমিডি দেওয়ার পর 100 জনের মধ্যে লক্ষ লক্ষ মানুষকে পার্সেন্টেজের ওয়াইজ জেনে শুনেই বলছি, আমি বারবার ধরে বলি যে এই যে রেমিডিটা দিলাম, রেমিডি অ্যাপ্লাই করার পর কিন্তু চিকিৎসা চালিয়ে যেতে হবে, এবং ডাক্তার বাবুর কাছে কিন্তু আমি
ব্লক করে দিলাম জায়গাটা। আলটিমেট মানে কি, যে মেডিসিনের যে ফাংশনটা যাতে তার শরীরে সঠিক মতন হয় এবং ভুল চিকিৎসা যাতে না হয়, সেই জন্য কিন্তু সেটাকে আমি ইমপ্লিমেন্ট করলাম। এবার তারপর কিন্তু যদি সঠিক মতন চিকিৎসা করা হয় তাহলে খুব ফাস্ট কিন্তু সে সুস্থ হয়ে যায়। এখন প্রবলেম যেটা হচ্ছে, এখানে একটা প্রবলেম আছে, কেননা আমরা বিশেষ করে পশ্চিমবাংলার মানুষেরা অত্যন্ত মেন্টালি অশিক্ষিত, বিশেষ করে যারা অ্যাস্ট্রোলজিকে বিলিভ করে। কেননা অ্যাস্ট্রোলজি বলতে কি আমি আগেও বলেছি, সেটাও তারা বোঝে না, এবং রিয়েলিটি, অ্যাস্ট্রোলজির যে রিয়েলিটি সেটাও তারা বোঝে না, রেমেডির রিয়েলিটি সেটাও কিন্তু তারা বোঝে না। এমন ভুরি ভুরি প্রমাণ রয়েছে যারা কিন্তু ওই রেমেডিটা নেওয়ার পর, স্যারের তো রেমেডি নিয়েছি, বাস আর কোনো ডাক্তার দেখাবো না, ডাক্তার দেখায় না। এই জন্য এই দায়টা সম্পূর্ণ তাদের। আমি কখনো বলি না রেমেডিটা নিয়ে নাও তারপর তুমি সুস্থ হয়ে যাবে, না। প্রত্যেককে প্রতি মুহূর্তে বলি রেমেডিটা নেওয়ার পর এই নেগেটিভিটিটাকে আমি ব্লক করলাম, এবার কিন্তু তুমি ডাক্তার দেখাও। ডাক্তার যদি দেখাও তাহলে দেখবে আস্তে আস্তে সুস্থ হয়ে যাবে। কেননা যে ওষুধটা কাজ করছিল না সেই ওষুধটা কাজ করবে, যে ভুল চিকিৎসাটা হচ্ছিল সেটা অফ হয়ে যাবে। বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু এই যে ওষুধটা কাজ করছিল না সেই ওষুধটা কাজ করতে শুরু করবে, সেই কিন্তু আর অন্য কোনো জায়গায় গেল না। সেম এমন অনেক ক্ষেত্রে রয়েছে, দেখা গেল সঠিক মতন কাজ পাচ্ছে না। এবার আমার কাজ কি, যদি সে ব্যবসা করে 1-7-10 কানেকশন, তার দ্বারা যে নেগেটিভ ইনফ্লুয়েন্স সেটাকে অফ করলাম। সে যদি সার্ভিসের জন্য ঝাঁপাচ্ছে অথচ পাচ্ছে না, 1-6-10 কানেকশনটাকে অফ করলাম। অফ করার পর আমি বলি আমার কাছে কিন্তু নিজেকে স্যারেন্ডার করতে হবে। তার কারণ এইটা আমি কোটিবার বলেছি যে রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করা মানে গ্রহগত যে নেগেটিভ ইনফ্লুয়েন্স সেটাকে অফ করে দিলাম। কিন্তু তারপর লড়াইটা আমাকে করতে হবে, সংঘর্ষটা আমাকে করতে হবে, ফাইট আমাকে করতে হবে, এভরিথিং আমাকে করতে হবে। প্রচুর এরকম ধরনের ইয়ং জেনারেশন আছে, রেমেডিটা নিল, রেমেডি নেওয়ার পর কি হলো, সে কিন্তু লড়াইয়ের জায়গাটা ভুলে গেল। প্রথম স্যার গুড মর্নিং, প্রণাম নেবেন, সশ্রদ্ধ প্রণাম বললো, দ্বিতীয় দিন বললো, তৃতীয় দিন বললো, 1 মাস ধরে ভুলে যাচ্ছি। আমি কিন্তু ইচ্ছাকৃত ভাবে রিপ্লাই করি না, আমি দেখি সে কতটা আমার কাছে নিজেকে মুখে স্যারেন্ডার করলাম নাকি সত্যি সত্যি স্যারেন্ডার করলো। দেখা গেল 1 মাস সে কনস্ট্যান্ট বলে গেল, বলে যাওয়ার পর স্যারকে গুড মর্নিং, গুড নাইট, বেকার সে কিন্তু অফ করলো। অফ করে কি করলো, সে কিন্তু বসে রইল। বিশেষ করে কিন্তু বিজনেস যারা করে তাদের ক্ষেত্রে দেখেছি চুপচাপ বসে রইল। যদিও এইটা অনেক তা নয়, আমার ফাইটার অনেকে রয়েছে একদম জিরো থেকে কোন লেভেলে চলে গেছে, রিসেন্টও এরকম অনেক এক্সাম্পল রয়েছে। কিন্তু কি হলো, অনেকে আছে যারা রেমেডি অ্যাপ্লাই করে চুপচাপ ঘরের মধ্যে বসে রইল, আর কোনো লড়াই নয়। স্যার 1 বছর হয়ে গেল, 12 মাস হয়ে গেল, 15 মাস হয়ে গেল, স্যার কি হলো, কোনো জায়গা থেকে কোনো অফার তো আসছে না। অফার ওরকম করে আসে না। সফল হতে গেলে সফলতার যোগ্য হতে হয়। যেইটাকে আমি অ্যাচিভ করতে চাইছি সেইটাকে অ্যাচিভ করার জন্য আমাকে তার যোগ্য হতে হয়। স্যার সুমন্ত জি চৌধুরী ম্যাজিসিয়ান নয়, টাক করে দিলাম, পুক করে গিলে নিলে ঘরের মধ্যে বসে রইলে টাক 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 সরকারি চাকরি পেয়ে যাবে, টাক 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 তোমার বিজনেস দারুণ হয়ে যাবে, নাও বিজনেস করার জন্য এগ্রিমেন্ট পেপারে সিগনেচার করো, তা নয়। প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা অধ্যায় খুঁটে খুঁটে তোমাকে পরিশ্রম করে তোমাকেই হাসিল করতে হবে, অর্জন করতে হবে। শুধুমাত্র যে প্রতিবন্ধকতাটা ছিল সেই প্রতিবন্ধকতাটাকে আমি ক্লিন করে দিলাম, যাতে চলতে গিয়ে অবস্ট্রাক্ট ক্রিয়েট না হয়ে যায়। সেটা সিচুয়েশন হতে পারে, সেটা মন হতে পারে, সেটা শরীর হতে পারে, সেটা চিন্তাধারা হতে পারে। এই জায়গাটাকে মানুষ, আমি যতই বলি মানুষ মিরাকেল ম্যাজিকের জন্য আসে এবং এসে রেমেডিটা নিলাম, যদিও এইটা যে খুব বেশি মাত্রায় রয়েছে তা নয়, কিন্তু কম মাত্রায় হলেও রয়েছে। রেমেডিটা নিয়ে অ্যাপ্লাই করলাম, ঘরের মধ্যে বসে রইলাম, বা দেখা গেল রেমেডিটা নিয়ে অ্যাপ্লাই করার পর একটুখানি চেষ্টা করলাম, যখনই পাচ্ছি না দূর বসে রইলাম। একজন আমার কাছে এসছে, ওই কন্ট্রাকচুয়াল কাজকর্ম করে, সে রেমেডিটা যখন নিতে এলো তখন শেষ। রেমেডি নেওয়ার পর 5 মাস গেল, কিচ্ছু নয়, 6 মাস গেল, সে বলছে কিন্তু আমি চেষ্টা করছি পাচ্ছি না। 1 বছর গেল, কিচ্ছু নয়, 1 বছর বোধহয় 12 মাস না 13 মাস হচ্ছে, সে এখন একটা হিউজ কন্ট্রাক্ট পেল। তাহলে এই পাওয়ার পেছনে সে কিন্তু এই 12 মাস 15 মাস অক্লান্ত পরিশ্রম করে গেল। সে কিন্তু বারবার চেম্বারে এসে বা হোয়াটসঅ্যাপে বললো না যে স্যার কিছু পাচ্ছি না, তা নয়। আমি নেগেটিভিটিটা অফ করে দিয়েছি, এবার লড়াইটা তোমাকে করতে হবে। সফলতার জন্য
যেই সফলতাটা চাইছো তার উপযুক্ত হওয়ার জন্য পরিপূর্ণভাবে লড়াইটা তোমাকে করতে হবে। একটা রেমেডি দিলে পরেই যদি আমি সরকারি চাকরি পেয়ে যাই, যদি আমার ব্যবসা ভালো হয়ে যায়, যদি আমার বেসরকারি চাকরি পেয়ে যাই, যদি আমি কর্মজগতে সিকিউর লাইফ লিড করি, তাহলে মানে এই পশ্চিমবাংলার 10 কোটি, 12 কোটি, 13 কোটি, 11 কোটি, 9 কোটি, 7 কোটি, 6 কোটি মানুষ প্রত্যেকে আমার কাছে এসে ওই রেমেডিটা যেভাবেই হোক কিনে টাক করে গেলে নিত। এটা কিন্তু কেবলমাত্র আমি কর্মের ক্ষেত্রে বলছি না, বিবাহের জায়গা বলছি, আমার ব্যক্তিগত জীবনে বলছি, প্রত্যেকটি ক্ষেত্রে কিন্তু তাই হতো। রেমেডিটা টপ করে গিলে নিলাম এবং আমার সমস্ত নেগেটিভিটি অফ হয়ে গেল তা নয়। গ্রহের যে নেগেটিভ ইনফ্লুয়েন্স, তার কারণ ভেরিফিকেশনের সময় আমি অঙ্ক কষে দেখিয়ে দিই যে দেখো এইগুলো ঠিক আছে বা এই জায়গাটা ভুল হয়েছে। তাহলে এই যখন রেমেডিটা অ্যাপ্লাই করা হলো, তারপর কিন্তু তার যে গ্রহগত জায়গা, কেন গ্রহের দ্বারা আমরা চালিত পরিচালিত হই, সেই জায়গায় যদি কোনো রকমের ডিস্টার্ব থাকে তাহলে আমি ওই জায়গাটাকেই অ্যাচিভ করতে পারবো না। এটা নমিনাল সায়েন্স। এটা বাচ্চা ছেলেরা 9-10 বছর, 11-12 বছরের ছেলে মেয়েরা সবাই বুঝবে। তাহলে ওই যে জায়গাটাকে অফ করলাম এবং তারপর এই যে কর্ম করা, এবং এই কর্ম করার জন্য কিন্তু প্রসেসের প্রয়োজন আছে, অভিজ্ঞতার প্রয়োজন আছে, এবং আমি যখন যে কোনো কাজ করছি সেই কাজটাকে ঠিক করছি, ভুল করছি, এইগুলোর ব্যাপার রয়েছে। তাই জন্যই কিন্তু বারবার ধরে বলি যে রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করার পর আমার কাছে পরিপূর্ণভাবে স্যারেন্ডার, মানে প্রতিদিন স্যারেন্ডার করা মানে স্যার যা বলবে আমি সেরকম ভাবে চলবো, একদম অন্ধের মতন পালন করব। এবং স্যার যদি বলেন এই জায়গাটা পরিশ্রম করব, এটা মনে রাখা দরকার আছে। তাহলে পৃথিবীতে কোনো অ্যাস্ট্রোলজার নেই যে রেমেডি অ্যাপ্লাই করার পর কিরে গুড মর্নিং বললি না, কিরে গুড নাইট বললি না, কিরে আজকে গেলি না, কিরে এই কাজটা করতে পারছিস না কেন, যে টার্গেটটা দিচ্ছিস সেই টার্গেটটা ফুলফিল করতে পারছিস না কেন। কখনো কোনোদিন কিন্তু কোনো অ্যাস্ট্রোলজার দেখিয়ে দিতে পারলে, বললাম তো দেখিয়ে দিতে পারলে কান দুটো কেটে ফেলে দেবো, ফুট খুলে ফেলে দেবো। কোনো রেমেডি দিল বুদ্ধি ওরা এবার নিজের মতো থাকো, কিন্তু আমি তা নই। কেননা মানুষকে চিট করার জন্য, মানুষকে ভুল রাস্তা দেখাবার জন্য এই সাবজেক্টটা নিয়ে মানুষ যাতে ফালতু সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার ফালতু তা নয়। এটা মনে রাখা দরকার আছে। মনে রাখার দরকার আছে যে আমার কাছে যখন কেউ এলো, তার দেখা গেল 1 লক্ষ টাকা দেনা রয়েছে। আমি শুধু দেনার জন্য তো আসে না কর্মের জায়গা, তাই জন্যই তো দেনাটা বৃদ্ধি পাচ্ছে, সোর্স অফ ইনকামটা অফ হয়ে যাওয়ার জন্য। যখন আমি রেমেডি দিলাম, রেমেডি দেওয়ার পর কর্মের জায়গাটা ঠিক আছে, কিন্তু স্যার আমার কর্মের জায়গাটা, কেননা তার পেছনে লেগে কর্মটাকে বের করলাম, স্যার দেনাটা তো কমছে না। ওই দেনাটা কমাবার দায়িত্ব আমার নয়। 1 লাখ টাকা, 2 লাখ টাকা, 10 লাখ টাকা যে দেনা রয়েছে, আমি একটা রেমেডি দিলাম আর মানে অটোমেটিকলি 10 লাখ টাকা শোধ হয়ে গেল। এইটা কোনোদিন সম্ভব? এইটা কোনোদিন সম্ভব নয়। এই স্বচ্ছতাটা ভীষণ প্রয়োজন। যেই জিনিসটা তুমি করে ফেলেছো, দেখা গেল বিবাহিত জীবনে 498 কেস চলছে, রেমেডি নিলাম 498 কেস অফ হয়ে যাবে, কখনো হয় নাকি? তখন তাকে প্রপার ওয়েতে গাইড করতে হবে যে দেখো এরকম ভাবে তুমি ভালো উকিল ধরো, দেখো এই 498 কেসটাকে অফ করার জন্য কি করা যেতে পারে, বা এই যে মিউচুয়াল এই টাকা দিলে পরে তোমাকে মুক্তি দেবে, এই জায়গাগুলোকে বলে দেওয়া যায়। এবং এই জায়গাগুলোকে বলার পর তার পরবর্তী জীবনটা যাতে সিকিউর হয়, সে যাতে আর এই ভুলটা না করে, সেটা দেখার দায়িত্ব আমার। রেমেডি দিলাম আর 498 কেস সব ঠিক হয়ে গেল, রেমেডি দিলাম আর আমার 498 কেস চলছে, সে কেস তুলে নেবে, সবকিছু ঠিক করে দেবে, এটা কোনোদিন সম্ভব? তাহলে এই সত্যি জিনিসটা কিন্তু ভীষণ রকমের বোঝা দরকার। এবার কেউ যদি কখনো বলে যে স্যার আমি রেমেডিটা নিলাম, কি হলো, কিছুই তো হলো না, এটা ভুল। আর সেই কথাটা বলবেই না যখন সে আমার কাছে সারেন্ডার করছে, কেননা প্রতিদিন তার সাথে আমার কানেকশন রয়েছে। কিরে 6 মাস হয়ে গেল, কর্মের ব্যাপারটা কি? স্যার আমার এই 10 লাখ টাকা মাসে বিজনেস হচ্ছিল, এখন এই 13 লাখ টাকা বিজনেস হচ্ছে। তখন উদম ছাড় দিলাম। সেই যে শুয়ে পড়ে বসে কাটাচ্ছে, বা এই যে বিজনেস যে এথিক্স গুলো, সেই জায়গাগুলো সে মেনটেন করছে না, তখন তাকে বললাম এই জায়গাগুলো মেনটেন কর, বাড়া। দেখা গেল আস্তে আস্তে সেই 13টা 15তে 20তে 25-এ চলে গেল। তাহলে যে কোনো জিনিস কখনো রেমেডিটা টপ করে গিলে নিলাম আর সবকিছু হয়ে যাবে তা নয়। আর যেই যা হয়ে গেছে সেটাকে কখনো আমি পরিবর্তন করতে পারবো না, কেউই পরিবর্তন করতে পারবে না। আমার যদি 2 লাখ টাকা দেনা থাকে, আমার যদি 10 লাখ টাকা দেনা থাকে, সেই দেনাটা
তোমাকেই শোধ করতে হবে। তাই জন্য সোর্স অফ ইনকামটা তোমাকে বাড়াতে হবে, এবং তার জন্য গ্রহগত যে নেগেটিভ ইনফ্লুয়েন্স সেটাকে কাটিয়ে কিভাবে তুমি ভালো বিজনেস করতে পারবে, কিভাবে টাকা উপার্জন করতে পারবে, সেটা আমি বলে দিতে পারি। এটা মনে রাখা দরকার। বুঝতে পেরেছো? তুমি একটা প্রশ্ন করেছিলে, আমি অনেক কিছু বুঝিয়ে দিলাম, কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে আমি যেটা দেখতে পাচ্ছি যে প্রচুর এরকম রয়েছে, রেমেডি নিলাম, রেমেডি নিয়ে গিয়ে আর কোন রকমের ডাক্তার দেখালাম না, কিছু দেখালাম না। এটা অত্যন্ত অসঙ্গতিপূর্ণ, আমার নীতি বিরুদ্ধ কাজ করছে। একজন করুক আর 5 জনই করুক, এটা কিন্তু করছে, এটা কিন্তু আমি লক্ষ্য করতে পারছি। সুতরাং কোন রকমের কোন অসুস্থ মানুষ কখনো কোনোভাবেই আমার কাছে আসবে না। আমি কোনো কারণে দেখা গেল যে কেউ অসুস্থ নয়, কিন্তু আমি বললাম, তখন আমি ভালো মতন লক্ষ্য করব যে মেন্টালি সে শিক্ষিত কিনা, সে আমার কাছে এসে আমার কাছে প্রেডিকশন করিয়ে বা রেমেডি নিয়ে বাস সেটাই শেষ হয়ে গেল, তা হচ্ছে কিনা সেটা আগে থেকে ফাইন্ড আউট করব, করে তবেই কিন্তু তাকে আমি সাপোর্ট করব, তাছাড়া কখনো নয়। এটা কিন্তু আমি পরিষ্কার জানিয়ে রাখলাম। এই জাতিকার ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ মে বি মে নট। সুতরাং আমি কালপুরুষ ছকের মধ্যে দিয়ে প্রেডিকশনটি করেছি। আমি যদি খুব ভালো মতন লক্ষ্য করি, তাহলে এই জাতিকার কুম্ভ লগ্ন এবং বৃশ্চিক রাশি, 1 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 2 নম্বর ঘরে রাহু, 3 নম্বর ঘরে মঙ্গল, 4 নম্বর 5 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 6 নম্বর ঘরে ইউরেনাস এবং নেপচুন, 7 নম্বর ঘরে কোনো গ্রহ নেই, 8 নম্বর ঘরে শুক্র এবং কেতু, 9 নম্বর ঘরে বৃহস্পতি এবং বুধ, 10 নম্বর ঘরে চন্দ্র এবং প্লুটো, 11 নম্বর ঘরে শনি এবং রবি, আর 12 নম্বর ঘরে কিন্তু কোনো গ্রহ নেই। এখন মা, তোমার প্রেডিকশন করতে গিয়ে আমি যদি বলি যে 1 নম্বর ঘরের শনি কিন্তু রবির সাথে 11 নম্বর ঘরে বসে আছে, নেগেটিভ। আবার যদি 2 নম্বর ঘরে বৃহস্পতির ঘরে রাহু বসে আছে, নেগেটিভ। 3 নম্বর ঘরে মঙ্গল স্বক্ষেত্রে বসে আছে, হ্যাঁ, কিন্তু সমসপ্তমে শুক্র এবং বুধকে হিট করছে, সেখানে বৃহস্পতিও আছে। আবার যদি আমি বলি যে 4 নম্বর ঘরের শুক্র এবং কেতুর দ্বারা আক্রান্ত, আমি এরকম ভাবে কিন্তু ফেনি এই ছকটাকে 20, 25, 30, 40, 50 মিনিট টানতেই পারতাম। কিন্তু আমি তোমার ছকের মধ্যে দিয়ে কিছু কিছু জিনিস যেটা লক্ষ্য করতে পারছি, যে 10 নম্বর ঘরে কিন্তু বৃশ্চিকের ঘর, সেখানে কিন্তু চন্দ্র বসে রয়েছে। আর 3 নম্বর ঘর কিন্তু মেষের ঘর, সেখানে কিন্তু মঙ্গল বসে রয়েছে। 10 নম্বর ঘর বৃশ্চিকের ঘর, মঙ্গলের ঘরে চন্দ্র, আর 3 নম্বর ঘর কিন্তু মঙ্গলের ঘরে মঙ্গল বসে রয়েছে। এখন মঙ্গল দ্বারা যদি আমি ক্যালকুলেট করি, তাহলে মঙ্গলকে কেন্দ্র ধরে 1, 4, 7, 10 ক্যালকুলেশন করলে 7:9, 10:1% মধ্যে দিয়ে 5 নাম্বার, 8 নাম্বার, 11 নাম্বার ঘর নেগেটিভ হয়ে যাচ্ছে। সেখানে কিন্তু শনি এবং যে রবির অবস্থান, সেটাকে মঙ্গল দ্বারাও নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করছে। এমনিতে বৃহস্পতির ঘরে তো শনি এবং রবির অবস্থান বসে রয়েছে, কিন্তু মঙ্গল দ্বারা সেই ঘরটাকে বা সেই গ্রহগুলোকেও নেগেটিভ ইনফ্লুয়েন্সের জায়গায় নিয়ে চলে আসছে। তাহলে প্রথমেই আমি যেটা লক্ষ্য করতে পারছি, যে ভীষণ আইডেন্টিটি ক্রাইসিস ক্রিয়েট হয়ে যাচ্ছে তোমার ক্ষেত্রে। ফার্স্ট, সেকেন্ড কথা, এত ক্রোধ তোমার, এত রাগ তোমার, এত অভিমান তোমার, এটা কিন্তু একদম ঠিক নয়। তুমি মেয়ে হিসেবে তোমার বাবা মা যেটা তুমি মেনে নেবে, ছুঁড়ে ফেলে দিলে, কিস্তি কেউর মারলে, খেলে না, 11টার সময় ঘুম থেকে উঠলে, সারা রাত জেগে টিভি দেখলে, হ্যাঁ, যদি কেউ কিছু বলতে চায় তার বাপ্পা বন্ধ করে দিচ্ছ, এটা বাবা মা মেনে নিতে পারে। কিন্তু যখন তুমি বৌমা হয়ে যাচ্ছ, একটা পরিবারে লক্ষ্মী হয়ে যাচ্ছ, তখন এইটা তোমার মেনে নেওয়া সম্ভব? যারা যারা আমার এই আজকের এই অনলাইন প্রেডিকশনটি দেখছেন, তারা বলুন তো, যে আমি যদি শ্বশুর বাড়িতে আমার মনোমতো যা খুশি করব, 12টার সময় দরকার হলে আমি চানাচুর খাবো, 4টের সময় আমি ভাত খাবো, আমি দেখা গেল 5টার সময় চান করলাম, ওইদিকে 12টার সময় ঘুম থেকে উঠলাম, হ্যাঁ, কেউ কিছু বলতে গেলে তাকে কিস্তির চাটনি বইয়ে দিচ্ছি, তাহলে কখনো কোনো মতে কি সেই লক্ষ্মীকে, সেই বৌমাকে কেউ মন থেকে মেনে নিতে পারবে? তাকে যদি শাসন করা হয়, সেটা কখনো কি মেন্টাল টর্চার করা হবে? মা, বেকার এই যে নারীদের নিয়ে, পার্টিকুলার যে বিবাহিত নারীদের নিয়ে যে আইন রয়েছে, সেই আইনটাকে মিসইউজ করো না। তুমি কোনো মামলা মকদ্দমা বা পুলিশের জায়গায় গেলে
কোথাও গিয়ে তুমি যদি বলো, তারা তৎক্ষণাৎ দেখা যাবে তোমার হাজবেন্ডকে বা তোমার শ্বশুর শাশুড়িকে তুলে নিয়ে চলে এসে অপমান করলো। কিন্তু আমি পরিষ্কার যেটা লক্ষ্য করতে পারছি যে কত বড় ভুল তোমার জীবনে, এত ইনডিসিপ্লিন তুমি, ভীষণ ইনডিসিপ্লিন তুমি। আমি যেটা লক্ষ্য করতে পারছি, চন্দ্র এবং মঙ্গল 9-6 3 নম্বর এবং 7 নম্বর, শুক্র এবং কেতুর দ্বারাও নেগেটিভ ইনফ্লুয়েন্স ক্রিয়েট করেছে 8 নম্বর ঘরে। তাহলে আমি রান্না করব, আমি কষিয়ে মশলাদার, কেননা সেকেন্ড হাউসে রাহু রয়েছে, স্পাইসি খাবার খেতে পছন্দ করে। দূর, শাশুড়ি মা পাতলা ঝোল করে, আমি স্পাইসি রান্না করব, করো না। আমি সকালবেলায় উঠে স্পাইসি ভাবে চাউমিন বানাবো বা হোয়াট এভার মনের মতো যা খুশি তাই বানালাম, বানাও না। কিন্তু তুমি যদি ঘরে দেখা গেল 10টার সময় ঘুম থেকে উঠছো, 9:30টার সময় ঘুম থেকে উঠছো, ঘুম থেকে উঠে টিভি দেখছো, মোবাইল ঘাঁটছো, ফেসবুকে বন্ধুদেরকে নিজের ছবি পোস্ট করছো, ঘুম থেকে উঠলাম, রিল বানাচ্ছো এবং তারপর 12টার সময় রান্না করতে যাচ্ছ, তাহলে বাড়ির যে মানুষেরা তারা 12টার সময় টিফিন খাবে? আমাকে লুকিয়ে কোনো লাভ নেই। তাহলে 12টার সময় কি তারা টিফিন খাবে? দেখা গেল যে শাশুড়ি মা বা শ্বশুর মশাই দেখা গেল এত ঝাল মশলা খেতে পারেন না, তুমি কষিয়ে ঝাল মশলা সমস্ত কিছু দিয়ে রান্না করলে, তারা খেতে যখন পাচ্ছে না, বৌমা একটু পাতলা রান্না করো, সেইটা বলাটা কি অন্যায়? তখন যদি খেতে হয় খান, নয়তো বেরিয়ে চলে যান, বা হোয়াটএভার যা খুশি কথা তুমি যদি বলো, তাহলে এটা শুনতে ভালো লাগবে? আমি যেটা লক্ষ্য করতে পারছি, তোমার বরের পয়সাতেই সংসারটা চলে, কিন্তু তোমার বরকে কে জন্ম দিল, কে মানুষ করলো, কে বড় করলো, স্যাক্রিফাইস করে চাকরি পাওয়ার উপযুক্ত কে করলো? তার বাবা মা। তার অর্থ নেই বলে, তাদের এখন অর্থনৈতিক জায়গাটা নেগেটিভ, বরের উপর তোমার ছেলের উপরই ডিপেন্ড করতে হচ্ছে বলে খেতে হলে খান, নয়তো নিজের রাস্তা নিজে দেখুন। আমি একটা এক্সাম্পল দিচ্ছি, এই ধরনের এর চাইতেও আরো কটু কথা তুমি বলো, আমি লক্ষ্য করতে পারছি। তাহলে সেটা কখনো কেউ মেনে নেবে? যদি তোমার বরের জায়গায় আমি থাকতাম, আমার মাকে তুমি যদি উল্টোপাল্টা কথা বলতে, আমার বাবাকে যদি উল্টোপাল্টা কথা বলতে, তাহলে আমি প্রতিবাদ করতাম না? যে কোনো স্পর্শকাতর ছেলে প্রতিবাদ করবে, প্রতিবাদ করাটা অন্যায় নয়। প্রতিবাদ যখন করে তখন বরকে ধরে মারো, বরের চুল ধরে টানো, বরের জামা কাপড় ছিঁড়ে দাও, বরকে অসংলগ্ন কথাবার্তা বলো, বরের সামনে বরের বাবা মাকে নিয়ে নোংরা নোংরা কথা বলো, এটা পরিষ্কার আমি লক্ষ্য করতে পারছি। এই কথা যখন বলো তখন বরেরও মন আছে, মানসিকতা আছে, সেও বাইরে কাজ করতে যায়, বাইরে কাজ করতে যাক চাই না যাক, তুমি যদি এই কথাগুলো বলো, সে কখনো মেনে নেবে? আজকে তুমি বলছো যা রেমেডি লাগে আমি রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লাই করব, তোমাকে রেমেডি দিয়ে কোনো লাভ আছে? তোমাকে রেমেডি দেওয়ার পর তোমার এই জায়গাগুলো তুমি যদি ঠিক না করো, তাহলে রেমেডি কখনো কোনো কাজ করবে? রেমেডি মায়ের কাছে অ্যাপ্লাই করলাম, বাস এবার আমার জীবন একদম সমৃদ্ধশালী হয়ে গেল। তুমি কি আমাকে কুলাঙ্গার পেয়েছো? তুমি কি আমাকে অর্বাচীন পেয়েছো? তুমি কি আমাকে ছিচকাচোর পেয়েছো? তুমি কি আমাকে হিপোক্রেট পেয়েছো? যে তুমি আমাকে কোনো কিচ্ছু বলনি, কিন্তু আমি তো পরিষ্কার লক্ষ্য করতে পারছি তোমার জীবন ধারণ কত নেগেটিভ। তুমি বলেছো বিবাহ কেন্দ্রিক শুধু তোমার প্রশ্ন, কি বলো? তুমি যেভাবে লাইফ লিড করছো, যেভাবে জীবন ধারণ করছো, যেভাবে মানুষকে প্রতি মুহূর্তে ডিস্টার্ব করছো, তার মানে ছেলের বিবাহটা দিয়েছে, বিবাহ দেওয়ার সময় ভাজা মাছটি উল্টে খেতে জানি না বলে বিয়েটি করেছো, তারপরে নিজের খোঁজ থেকে বেরিয়ে সেই যে নোংরামি করছো, এটা কেউ মেনে নিতে পারবে? এখন যদি মেনে না নেয়, 498 কেস, আমাকে মেন্টালি টর্চার করছে, সবাইকে তারপর জেল হাজতে, বা দেখা যাবে এককালীন এত টাকা দিতে হবে। নারী হওয়ার বেফালতু ফায়দা তুলছো তুমি সেটা বুঝতে পারছো না? তুমি কি করছো বুঝতে পারছো না? এইটা যদি দেখা যায় ডিভোর্সের পর্যায়ে চলে গেল, তোমার যদি পরে 10টা বিয়েও দেওয়া হয়, তোমার যা নেচার, কেউ টিকতে পারবে? স্বামী এবং স্ত্রী একা থাকলেও সেই স্বামী টিকতে পারবে? জ্বলে পুড়ে ছারখার হয়ে যাবে। ভাজা মাছটি উল্টে খেতে জানি না বলে দেখা যাবে আমাকে না খুব টর্চার করতে বলে বসলে, তারপর আবার বিয়ে করে যেই গেল, আবার দেখা গেল খোলস থেকে বেরোলে, দেখা গেল না। এটা হবেই, আমি যেটা লক্ষ্য করতে পারছি। তাহলে তুমি যদি তোমাকে পরিবর্তন না করো, কোন রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের প্রশ্নই আসে না, কোন রেমেডিয়াল প্রসেস অ্যাপ্লিকেশনের প্রশ্নই আসে না। তুমি মিনিমাম 4, 5, 6 মাস দরকার হলে আমার সাথে কানেকশন রেখো এবং সঠিক মতন চলো। চলার পর যদি দেখা যায় তুমি সম্পূর্ণভাবে পরিবর্তিত হয়েছো,
তখন আমি আরেকবার প্রেডিকশন করব ফ্রিতে, তারপর তোমার রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করতে হলে করব। কারণ এই সপ্তাহের মধ্যে পরিষ্কার আমি যেটা লক্ষ্য করতে পারছি, বহু বিবাহের যোগ। কিন্তু আমি একটা জিনিস পরিষ্কার লক্ষ্য, আমি এই জিনিসটার পরিবর্তন করব। এই মানসিকতা তোমার যদি না থাকে, তাহলে হাজারো রেমিডিয়াল প্রসেস অ্যাপ্লাই করে পরিবর্তন করা যাবে? রেমিডি অ্যাপ্লাই করার পর 11টার সময় ঘুম থেকে উঠবে, স্পাইসি রান্না করলে তুমি ছাড়া আর কেউ খেতেই পাচ্ছে না, এত তেল মশলা যুক্ত। বাড়িতে বাবা মা বৃদ্ধারা রয়েছেন, শ্বশুর শাশুড়ি, তারা খেতে পারবে? তুমি তোমার বাপের বাড়িতে এসে কখনো রান্না করো, তখন কিন্তু মা রান্না করছে সেটাই খাচ্ছ। আর শ্বশুর বাড়িতে গিয়ে চোটপাট দেখাচ্ছ, শ্বশুর বাড়িতে গিয়ে চোটপাট দেখাচ্ছ তুমি। আমি পরিষ্কার যেটা লক্ষ্য করতে পারছি, যে কখনো কোনো কারণে দেখা গেল তুমি রান্না করলে না, ঠিক আছে আপনি করুন বা তুমি করো, দেখা গেল তোমার শাশুড়ি মা রান্না করলো বা যে কেউ রান্না করলো, যখনই ভালো লাগছে না খাবারটা ছুঁড়ে ফেলে দিচ্ছ। তুমি নিজে রান্না করলে, তারপর দেখা গেল তোমার বরের সাথে মন কষাকষি হলো, তুমি তো পরিবারের সকলের রান্না করলে, সেই খাবারটা ছুঁড়ে ফেলে দিলে সব খাবার, সবাই তখন না খেয়ে থাকবে। হ্যাঁ, এটা কি অমানবিক জিনিস তুমি করছো, তুমি বুঝতে পারছো না? কি অসভ্যতামি তুমি করছো, তুমি বুঝতে পারছো না? আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার টিভি দেখার মারাত্মক নেশা রয়েছে। এবার তোমার টিভি দেখার নেশা, এবার সকাল থেকে রাত পর্যন্ত মোবাইলও ঘাটছো, টিভিও দেখছো, আর অন্য কেউ কোনো প্রোগ্রাম দেখবে না? তুমি কোমর দোলানো নাচ পছন্দ করো, তুমি ঠোঁটে ঠোঁটে চুমু পছন্দ করো, হ্যাঁ, তুমি রকরকে সিনেমা পছন্দ করো, হ্যাঁ, তুমি ওই কি বলবো মার দাঙ্গা এগুলো পছন্দ করো, তুমি কোনো খান বা কাপুরের সিনেমা পছন্দ করো, তোমার শ্বশুর শাশুড়ি পছন্দ নাও বা করতে পারে। একটা পরিবারে একটার বেশি কটা টিভি রাখতে হবে বুঝতে পারছি না। তাহলে তুমি বরকে বলো একটা আলাদা টিভি কিনে আলাদা কানেকশন করে দেওয়ার জন্য। এবার তারা যখন টিভি দেখতে চাইছে, তখন তাদের সাথে বাজে ব্যবহার করছো, রিমোট ছুঁড়ে ফেলে দিচ্ছ। আমি যেগুলো বলছি, আমি এক্সাম্পল স্বরূপ বলছি, আরো খারাপ ব্যবহার করছো। দেখা গেল রান্না করা রয়েছে, তুমি রান্না করেছো, আমি রান্না করেছি, ছুঁড়ে ফেলে দিলে। যদি ওই চ্যানেল চেঞ্জ করে দিয়ে তারা যদি চ্যানেল দেখে, তাহলে তো তারা তো নরকে বাস করছে। তারা কত কষ্ট পাচ্ছে তুমি সেটা বুঝতে পারছো না। তুমি তো আমাকে কোনো কথা বলনি, কিন্তু আমি তো তোমাকে বলছি, তার কারণ তুমি আমার কন্যার সমান। তুমি যদি এই জায়গাটা, তুমি আমার কন্যার চাইতেও ছোট, সুতরাং এই জায়গাটা যদি তুমি পরিবর্তন না করো, তাহলে মানুষকে তো কষ্টও দিচ্ছ। যেহেতু বিবাহ করেছো তাই জন্য কষ্টও দিচ্ছ, আবার তারা ওই পুলিশ তাদেরকে তুলেও নিয়ে যাবে, আবার তাদেরকে কারিকেতন পয়সা দিতে হবে তোমার কাছ থেকে মুক্তি পাওয়ার জন্য। এটা কোন আইন? এটা কোন নীতি? এটা কোন সমাজ? এই সমাজের কথা আমি ভাবতেও পারি না। এটা কি? একটা মাত্র মানুষ পুরো পরিবারটাকে দাউ দাউ করে চালাচ্ছ, তারা তোমার ভয়তে কাঁপছে কি না? এই যদি বাইরে গিয়ে যদি আবার তুমি থ্রেডিংও দাও, পুলিশকে জানিয়ে দেবো, পাড়ার লোককে জানিয়ে দেবো, হ্যাঁ, দেখা গেল পাড়ার যে ওই ছাদনা করে যে দাদারা বসে থাকে পার্টি লেভেল নিয়ে, তাদেরকে জানিয়ে দেবো, এবং তারা কোনো কথা শুনবে না। আমি জানি এসে প্রথমেই তোমার শ্বশুর শাশুড়ি এবং ছেলেকে থ্রেডিং দেবে, মারবে, উল্টোপাল্টা কেস করবে। আসল দোষটা তো তোমার পরিষ্কার লক্ষ্য করতে পারছি। এ কি অসভ্যতা! এখান থেকে পরিবর্তনের প্রয়োজন নেই। তুমি আমার কথা শুনবে কিনা এটাও হচ্ছে আমার খুব চিন্তার ব্যাপার। এবং এই কথাটা শোনো, এদেরকে তুমি যন্ত্রণা দিয়ে কারিকেতন পয়সা নিয়েও যদি তুমি অন্য কোথাও যাও, সেখানেও সেম জিনিস কিন্তু ঘটবে, এটা একদম আমি কিন্তু মেনে নিতে পারছি না। হ্যাঁ, আর সবচেয়ে বড় কথা যেটা আমি লক্ষ্য করতে পারছি, তোমার মা হচ্ছে আরেকটা মারাত্মক জিনিস। মেয়েকে কোথায় ঠান্ডা করবে, মেয়েকে কোথায় সৎ পথ বা সৎ রূপ দেখাবে, সঠিক কথা বলবে, হ্যাঁ, কিভাবে চলতে হয়, মা কোথায় মেয়েকে শাসন করবে, মা উল্টে মেয়েকে ওই গরম তেলের মধ্যে ছেড়ে দিচ্ছে, আরো ফাটিয়ে দে, নাড়িয়ে দে। হ্যাঁ, মা আর মেয়ে দুজনেই, তোমরা হোয়াটসঅ্যাপে আমার সাথে আমার কাছে কাঁদছিলে, এটা পরিষ্কার আমি কিন্তু লক্ষ্য করতে পারছি। ছি 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 ছি। আমি যেটা দেখতে পাচ্ছি, তোমার বাইরের খাবার ভীষণ পছন্দ। আজকে সন্ধ্যাবেলায় রান্না করতে হবে না, আমি করব, বাস। শাশুড়ি মা শ্বশুর মশাই পরে রইল। কেন বলি? অর্থের ভীষণ প্রয়োজন। যদি শ্বশুর মশাইয়ের অর্থ থাকতো তুমি করতে পারতে না। হ্যাঁ, ছেলের পয়সায় করা হয়, ছেলেকেও মারধর করো, উল্টো পাল্টা কেস করো। ছেলে কি করবে? ছেলে জানে যদি কিছু বলতে যাই তাহলে ফোন 98 কেস। হ্যাঁ, পুলিশ তুলে নিয়ে গিয়ে ঠেঙাবে, মান সম্মান হানি করবে, পারিবারিক মর্যাদা হানি হবে। রাত 9টার সময় যাও, বাইরে থেকে খাবার নিয়ে এসো, ফ্রাইড রাইস, চিলি চিকেন বা বিরিয়ানি
বাস বর মন রক্ষার্থে নিয়ে চলে গেল। বাড়ির যে বুড়ো বুড়ি রয়েছে তারা কিভাবে খাবে সেটা কখনো চিন্তা করেছো? তুমি যেইখান থেকে ফিস ডিপোজিট করেছিলে সেই ফিসটা আমি তোমাকে ফিরিয়ে দিলাম। তোমার মতন, আমি আবার বলছি, আমি মেয়েদের ভীষণ সম্মান করি, এবং মেয়েরা মানে যারা যারা মেয়ে রয়েছে, আমার যারা স্টুডেন্ট তারা সবাই জানে আমি মা বলে ডাকি সবাইকে। এই ধরনের অসভ্যতা নেই। সবাই তো আর এরকম অসভ্য হয় না, কিন্তু এরকম অসভ্য আরো অনেকে রয়েছে। তোমার কোনো ফিজের প্রয়োজন নেই, সময়টা অপচয় করলাম এটাই মনে করি। এই কথাটা শুনে যদি অন্য কোনো এই ধরনের মেয়ে থাকে তারা যদি পরিবর্তিত হয় তাহলে অনেক ভালো। আমি এখনো এরকম পর্যায়ে নেই, হ্যাঁ, যে তোমার কাছ তো এই ধরনের মেয়ের কাছ থেকে 3000 টাকা নিয়ে, কেন পরবর্তীকালে আমি জানি তুমি আবার চাউল করবে যে প্রেডিকশনের জন্য পয়সা দিলাম, অথচ প্রেডিকশন না করে স্যার উল্টো পাল্টা আমার নামে দোষ দিল। কেননা ওই যে বললাম, যে দোষ করছে সে নিজে কিছুই বোঝে না। খুব বাজে ব্যাপার, খুব বাজে ব্যাপার। আমি এই ক্ষেত্রে আর তোমার প্রেডিকশন করব না। তুমি ধরেই নাও এই প্রেডিকশনটা আমি তোমাকে করলাম না, কারণ নাম ফার্ম বা ডেট অফ বার্থ, টাইম অফ বার্থ, প্লেস অফ বার্থ কিছুই বলিনি। আমি পরিষ্কার ইমিডিয়েট এই মুহূর্তে যখনই আমি এখানে নমস্কার বলবো তার 5 মিনিটের মধ্যে আমি তোমার যে ফিসটা সেটা রিফান্ড করবো। কেননা অনলাইন ফিস অনেক বেকার বেকার দিতে যাবে কেন? তোমার মতন মেয়ে আগে ঠিক হও তারপর। আর তুমি যদি সত্যি জেনুইন মেয়ে হও, এরকম অনেকে আছে যারা জেনুইন মেয়েতে রূপান্তরিত হয়েছে আমার কাছে এসে, আমার কোনো এখন ফিজের দরকার নেই। তুমি আবার 6 মাস পর যখন এই নেগেটিভিটি থেকে বেরিয়ে আসবে, স্যার আপনার কথা শুনে আমি জীবনটাকে পরিবর্তন করার চেষ্টা করেছি, তখন তুমি ওই ফিসটা দিও। আমি সেইটাকে আমার মেয়ের দেওয়া উপহার হিসাবে নিয়ে নেব। তখন তোমাকে দরকার হলে আমি রেমেডি দেব, সেইগুলো পরবর্তীকালে। কিন্তু এখন তোমার কাছ থেকে আমি প্রেডিকশন ফিজও একদম নেব না। হ্যাঁ, অনুষ্ঠানটা শেষ করার আগে আপনারা যারা যারা বাচ্চা মেয়ে তোমরা বিবাহযোগ্যা বা বিবাহ করেছো তারা নিশ্চয়ই প্রেডিকশনটা শুনবে। যারা যারা অভিজ্ঞ মানুষ তারাও প্রেডিকশনটা শুনবেন। যারা যারা খুব সচেতন ভাবে প্রেডিকশনটা শুনতে শুরু করেছিলেন তারাও নিশ্চয়ই শুনলেন। আপনারা নিশ্চয়ই বুঝতে পারলেন আলটিমেট আমি যদি নিজেকে পরিবর্তন না করি, আমি ঠিক করলাম আমি বাইরে কাজ করতে যাব না, মানে আমি পরিশ্রম করব না, লড়াই করব না, সংঘর্ষ করব না, কিচ্ছু করব না। স্যারের কাছে আমি 10,000, 15,000, 20,000 টাকা দিয়ে প্রেডিকশন করলাম, তারপর দরকার হলে কোটি টাকা দিয়ে রেমেডি নিলাম, বাস রেমেডিটা নিয়েছি। ক্ষমা করবেন, এখনো অতটা ভিখারি আমি হয়ে যাইনি। ওরকম যদি ভিখারি হয়ে যাই তাহলে মুটে মজুর কুলির কাজ আমি করব। শরীরে এখনো স্ট্রেংথ আছে, কিন্তু আমি কখনো মানুষকে ঠকাবার কোনো চেষ্টা আমার নেই, আর ঠকাবার প্রয়োজনও নেই। সেটা যে কারণের জন্যই হোক, আমি একক মানুষ, আমি খেয়ে পরে দুটো কাটিয়ে দিতে পারবো, কিন্তু এই অনাচার আমার সহ্য হয় না। তাই জন্য কেউ যদি মনে করেন আমি পরিশ্রম করব না, লড়াই করব না, ফাইট করব না, আমি হারবও না, কেন রেমিডিয়াল কোর্স অ্যাপ্লাই করার পর যখন কোনো কাজ করতে যাবো হারবো, একবার হারবো, দুবার হারবো, 10 বার হারবো, হারবো তো বটেই। যখন আমি হারছি, বারবার ধরে বলেছি, আমরা নয় জিতি নয় শিখি, হার বলে কিছু হয় না। কিন্তু সেটাকে যদি হার বলে মনে করি তাহলে স্ম্যাশ। তাহলে যখনই আমরা পরাজিত হয়ে যাচ্ছি স্ক্রুটিনি করবো, আত্মসমালোচনা করব, আবার তারপর তৈরি হবো। কি হলো স্যার, রেমেডি নিয়েছি, আমি ব্যর্থ হয়ে যাচ্ছি কেন? এই প্রশ্ন অবান্তর, অশিক্ষিত, নির্বোধ মানুষেরা করে। তাদের জন্য আমি কখনো নই, আমি কখনো নই, কখনো নই। সেপ্টেম্বর মাস থেকে পুরোপুরি অন্য মানুষের বা অন্য অ্যাস্ট্রোলজারে রূপান্তরিত হচ্ছি আমি। আমি অনেক ক্ষেত্রে সবাইকে স্বাধীনতা দিয়েছিলাম, সবাই চেম্বারে আসতে পারো, চেম্বারে এসে সবাই আমার কাছে প্রেডিকশন করাতে পারো। হ্যাঁ, এটা কিন্তু কোনো অর্থের জন্য করিনি, সবাই যাতে আসতে পারো, কেবলমাত্র সেলিব্রিটি ছাড়া, আমি বলেছিলাম। কিন্তু সেপ্টেম্বর মাস থেকে আপনারা নিজেরাই লক্ষ্য করবেন, যারা যারা মানে মেন্টালি অশিক্ষিত, এবং আবার বলছি মারাত্মক রোগ, মরে যাব, চলে আসছি, আমাকে কাউকে অন স্পট সাহস যোগাবার জন্য আমি বসেনি। আমি একজন সাইন্টিফিক অ্যাস্ট্রোলজার, আমি প্রেডিক্টর, সমাজ সংস্কারক নই। তাই কোন রোগ ফোক কেউ আসবে না আমার কাছে, ফার্স্ট। আর সেকেন্ড কথা যেটা, যখন আমার কাছে কেউ আসবে আগে ভেরিফাই করিয়ে নেব, ভেরিফাই করার পর যদি মনে হয় প্রেডিকশন করার তবে প্রেডিকশন করব, তা না হলে অন স্পট ফিসটা দিয়ে বলবো বাড়ি চলে যান, মিলিয়ে। তখন কিন্তু আবার বলতে আসবেন না আমি তো 50 কিলোমিটার, 100 কিলোমিটার, 150 কিলোমিটার, 200 কিলোমিটার দূর থেকে এসেছি, তাহলে আমি এখন ফিরে যাবো কেন? আমার তো বাস ভাড়া, তাতে প্রয়োজন হলে বাস ভাড়া পর্যন্ত আমি দিয়ে দেবো, এটুকু কথা দিলাম। কেননা এই ধরনের নেগেটিভিটি, এই ধরনের নেগেটিভ মানুষদের সান্নিধ্য
বা এই ধরনের নেগেটিভ মানুষদেরকে প্রেডিকশন করলে আমি এই পৃথিবীতে আর 2 থেকে 3 বছর তার বেশি লাস্টিং করব না। আমার মানসিক ভীষণ যন্ত্রণা হয়, কষ্ট হয় বলতে মানসিক ভাবে আমি ডিপ্রেশনে চলে যাই। কেননা আমি এই কারণের জন্য সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি নিয়ে পশ্চিম বাংলায় প্রফেশনালি প্রেডিকশন করতে কখনোই শুরু করি। এত নির্বোধ, এত অশিক্ষিত, ঘরের মতো বসে রয়েছে, স্যার 12 পাস হয়ে গেল, ওই কোনো তো অপরচুনিটি আসছে না, অপরচুনিটির জন্য আমি খুঁজবো না। বা দেখা গেল একটা রোগী অসুস্থ হয়ে গেছে, স্যার বাঁচান স্যার। এরকম একটা ঘটনা আছে, সেই ঘটনাটা এর পরে আমি যখন অনলাইন প্রেডিকশন করবো তখন বলবো। সেখানে সে রেমেডিও অ্যাপ্লাই করেনি, সে আমার কাছে এসেছিল, শুধু আমি বলে দিচ্ছিলাম মরে যাবে, মরে গেছে, বাস তার রাগ হয়ে গেছে, লাভ, অবাক কাণ্ড। সুতরাং এন্ট্রি আর দেবো না, প্রেডিকশন তো অনেক দূরের ব্যাপার। আজকের মতন এইটুকুই। যেতে যেতে একটা কথাই বলি, মা বলে ডাকলাম যখন প্রথমে, তখন শেষে আরেকবার বলছি, তোমাকে আমি একটা সুযোগ দিলাম, এই প্রেডিকশনটা, তোমারই প্রেডিকশন হোক, যারই প্রেডিকশন হোক, এই প্রেডিকশনটা শোনার পর নেক্সট 2-3 মাস 4 মাসের মধ্যে নিজেকে যদি তুমি পরিবর্তন করতে পারো, আমি তোমার জন্য সারা জীবনের জন্য রইলাম পিতা হিসেবে, পালন কর্তা হিসেবে, টিচার, পথপ্রদর্শক হিসেবে। কিন্তু যদি তুমি এই আমি মিথ্যে করো, তাহলে প্রথমত আমি তোমার ফিসটা তো ফেরত দেবই, আমার তুমি কোন রকমের কোনো কথা যাতে বলতে না পারো, কেননা এই ধরনের মেয়ের আমি কখনো প্রেডিকশন করি না। এবং আমি আবার বললাম যে সেপ্টেম্বর মাস থেকে আমি কি কঠোর এবং কঠিন হতে পারি, হ্যাঁ, সেটা কিন্তু যারা চেম্বারে আসবেন তারা বুঝতে পারবেন। একমাত্র কোনো আমার ডিগ্রিধারী শিক্ষিতের কথা বলছি না, একমাত্র মানসিক ভাবে যারা শিক্ষিত তারাই আমার চেম্বারে আসবেন। একজন আসুন, আমি চেম্বারে যাব। আমার মেদিনীপুরের চেম্বারে একজন এলো, আমি একজন যাব, কথা দিলাম। আমার বর্ধমানের চেম্বারে একজন আসুক, একজন যাব, কথা দিলাম। বহরমপুরের চেম্বারে একজন আসুক, আমি চলে যাবো। এইবার বহরমপুরের চেম্বারে, যাই হোক, আমি এই ব্যাপারে বলতে চাই না, আমি একজন হলেও কিন্তু আমি যাব, আমি কথা দিলাম। কিন্তু আমার ওই দেখো 30-40-50 জন ভিড়ে স্যার সুমন্তজি চৌধুরী, আর আমি প্রত্যেকটা মুহূর্তে ভেতরে ভেতরে দগ্ধাচ্ছি যে দেখো কেমন অশিক্ষিত মানুষ, নির্বোধ, একদম চরম নির্বোধ। তাদেরকে প্রেডিকশন করছি, তারা বলছে স্যার রেমেডি নিলে তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে তো। এবার তাদেরকে বোঝাচ্ছি ও শিক্ষা প্রতিষ্ঠান আমার চেম্বার নয়। আজকের মতন এইটুকুই, নমস্কার।